আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ার শিক্ষা ব্যুরোর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 3 এর তৃতীয় অধ্যায় নিয়ে। ঠিক আছে? আমাদের ম্যাথমেটিক্স 3 এর তৃতীয় অধ্যায়টা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল এবং এই অধ্যায়টা আমাদের সকলের কাছেই মানে ম্যাথমেটিক্স 3 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের পরীক্ষার জন্য। এখান থেকে আপনি প্রতি বছর দেখবেন যদি প্রশ্নটা এনালাইসিস করেন তাহলে দেখবেন যে প্রতি বছর একটা না একটা রচনামূলক প্রশ্ন কিন্তু থাকেই। তাই আমরা আজকের এই ক্লাসটা খুব ভালোভাবে করব এবং এখানে এই বহুভুজের যে আলোচনাটা আছে একদম বেসিক থেকে শুরু করব যাতে আমরা সকল শিক্ষার্থী এই বহুভুজটাকে ভালো করে বুঝতে পারি। বহুভুজ থেকে যে কোনো প্রকার ম্যাথ যদি আমাদের পরীক্ষা আসে সেই ম্যাথগুলো যাতে আমরা সলভ করতে পারি। ঠিক আছে? তৃতীয় অধ্যায়টা ছিল আমাদের সুষম বহুভুজের ক্ষেত্রফল। প্রথমত চলেন আমরা একটু বহুভুজটা চেনার চেষ্টা করি। আহ বহুভুজটা হচ্ছে যে আহ, চারের অধিক বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রকে আপনি কি বলতে পারবেন স্যার? বহুভুজ বলতে পারবেন। আমাদের আজকের আলোচনার মূল টপিকটা কি স্যার? বহুভুজ। সো এই যে বহুভুজটা এটা কাকে বলে স্যার? চারের অধিক বাহু দ্বারা সীমাবদ্ধ কোন একটা ক্ষেত্রকে আপনি কি বলবেন? বহুভুজ বলবেন। এবং এই বহুভুজগুলো হইতে পারে আপনার 5 বাহু বিশিষ্ট হইতে পারে, 6টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে, 8টাও থাকতে পারে, তারপর হচ্ছে 12টাও থাকতে পারে। কথা বুঝতে পারছেন তো? বাহুর নাম অনুযায়ী ওই বহুভুজগুলোর নামকরণ করা হয়। যেমন সাপোজ মনে করেন কোন একটা বহুভুজের আপনার 5টা বাহু বা 5টা বাহু দ্বারা সীমাবদ্ধ। তো যদি 5টা বাহু থাকে সেটা মনে আছে আপনি কি বলবেন স্যার? একটা পঞ্চভুজ বলবেন। পঞ্চভুজ বলবেন। ওকে। যদি 6টা বাহু থাকে স্যার তাকে আপনি কি বলবেন? ষড়ভুজ বলবেন। তাহলে যে বহুভুজের 6টা বাহু আছে সেটা হচ্ছে কি স্যার? ষড়ভুজ। তারপর যদি 8টা থাকে স্যার কি বলবেন স্যার বলেন তো? অষ্টভুজ বলবেন। তারপরে হচ্ছে যদি স্যার 12টা থাকে দ্বাদশ ভুজ বলবেন আপনি। ঠিক আছে? এরকম হয়েছে বিষয়টা আমাদের। ওকে। আচ্ছা, এখন আমাদের এই অধ্যায়ের জন্য সবগুলো আমাদের লাগবে না। আমাদের লাগবে হচ্ছে স্যার এই ষড়ভুজটা লাগবে, অষ্টভুজটা লাগবে এবং হচ্ছে দ্বাদশ ভুজ। অর্থাৎ আমাদের পরীক্ষার মধ্যে বেসিক্যালি এই তিনটা টপিক থেকে প্রশ্ন থাকে। আমাদের পরীক্ষার মধ্যে এই তিনটা টপিক থেকে বেসিক্যালি প্রশ্ন থাকে। যেমন হচ্ছে আপনার ষড়ভুজ থেকে প্রশ্ন থাকে, অথবা অষ্টভুজ অথবা দ্বাদশ ভুজ থেকে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেনটা থাকে। ওকে। সো আমরা প্রথমত আলোচনা করব ষড়ভুজ নিয়ে, এন্ড দেন আলোচনা করব হচ্ছে স্যার আমরা আলোচনা করব এই অষ্টভুজ, এন্ড দেন হচ্ছে এই দ্বাদশ ভুজ। প্রথমত আমরা প্রত্যেকটা বিষয় শিখব, কোনটাকে কি বলে, সূত্রটা কেমনে আসলো এটা জানবো। এটা জানার পরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ওকে। সো আমি প্রথমত একটা বহুভুজের সূত্রের কথা বলি, দেখেন। প্রথমত আমরা বহুভুজ মানে যেখানে অনেকগুলো বাহু থাকবে এটি তো বোঝাতে চাচ্ছি, তাই না? বহুভুজ মানে অনেকগুলো বাহু থাকতে হবে। সো বহুভুজের ক্ষেত্রফল বের করার মেইন সূত্রটা হচ্ছে এটা, হাফ এন এ আর। এটা হচ্ছে স্যার মেইন সূত্র। যে কোনো বহুভুজের ক্ষেত্রে মেইন সূত্রটা হচ্ছে এটা। যে কোনো বহুভুজের সূত্রটা আপনি ক্ষেত্রফলটা এই সূত্রের সাহায্যে বের করতে পারবেন। ঠিক আছে? এত বর্গ একক, এটা আপনারা সকলে জানেন যে যে কোনো ক্ষেত্রফলের এককটা হয় বর্গ। এখানে এই যে এন বলতেছি না, বহুভুজে কয়টা বাহু আছে? এন মানে হচ্ছে স্যার কি বলেন তো? এন মানে হচ্ছে আমাদের বাহুর সংখ্যা। এন মানে হচ্ছে স্যার কি? বাহুর সংখ্যা। এবং এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? এ মানে কি বলেন তো? বাহুর দৈর্ঘ্য। এবং আর মানে হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। অন্তবৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই তিনটা টার্ম যদি একটা পঞ্চভুজের কথা বলে, একটা ধরেন ষষ্ঠভুজের কথা বললো, তাহলে ষষ্ঠভুজ মানে বুঝতে পারতেছেন তার বাহু 6টা থাকবে। আপনি এখানে এর মান 6 লিখবেন। এ মানে বাহুর দৈর্ঘ্য, ওই ষষ্ঠভুজের বাহুর দৈর্ঘ্যটা কত এটা লিখবেন। এন্ড দেন
আর মানে হচ্ছে স্যার অন্তবৃত্তের ব্যাসার্ধ। আমি আপনাদেরকে এই দুইটা বিষয় ক্ল্যারিফাই করব। এক হচ্ছে অন্তবৃত্ত বলতে আমরা কি বুঝি, আরটা হচ্ছে পরিবৃত্ত বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তো এই যে অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি আপনার জানা থাকে এবং হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এই দুইটা বিষয় জানা থাকলে আপনি যে কোনো বহুভুজের ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে, এই যে স্যার এই যে সূত্রের সাহায্যে আপনি নির্ণয় করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এইটুকু, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আরো কিছু টার্ম শিখি, আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেনে যেগুলো আসে সেটা আরো শিখি, একটু দেখেন। যেমন আমি যদি বলি একটা বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি, বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি, যে কোনো বহুভুজের অন্তস্থ যে কয়টাই কোণ থাকুক তাদের তো একটা সমষ্টি আছে নাকি? যে কোনো বহুভুজেরই ওই অন্তস্থ কোণের সমষ্টিগুলো বের করতে পারেন স্যার আপনি এই সূত্রের সাহায্যে, 2n মাইনাস n ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি। কথা বুঝতে পারছেন? একটা এক্সাম্পল দেই। তো এটা বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি বের করার ফর্মুলা, যে 2n মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি। এই সূত্রের সাহায্যে যে কোনো বহুভুজের আপনি তার অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত এটা বের করতে পারবেন। একটা এক্সাম্পল দেওয়া যাক, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ারিফাই হবে। যেমন আমি যদি একটা ষড়ভুজের কথা বলি, মানে যেখানে 6টা বাহু আছে, শেপ দেখাবো সমস্যা নেই। সো যদি আমি বলি যে স্যার একটা ষড়ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত, ষড়ভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? স্যার এখানে দেখেন ষড়ভুজের কথা বলছে না, তো এই যে এখানে যে n কথাটা লিখছে, n এর মানে কি বাহুর সংখ্যা, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে n এর মান তো 6, এটা আমরা সকলেই জানি নাকি বলেন, জানি না? তো আমরা এখানে n এর মান 6 বসাই, তাহলে 2 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি কত আসে স্যার? 6 দুগুণে 12, 12 থেকে 4 বাদ দেন, 8 থাকে, 8 ইন্টু 90, দ্যাট মিনস কত হয় স্যার? 8 নং 72 মানে 720 ডিগ্রি। তাহলে এই যে একটা যদি ষড়ভুজের কথা বলি, মানে যেখানে 6টা বাহু থাকে তাদের অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে এই 720 ডিগ্রি করে। এটা কেন হইলো, এটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিব। জানতে চান যে আসলে একটা অন্তস্থ কোণের ষড়ভুজের অন্তস্থ কোণগুলা কেন 720 ডিগ্রি হয়, বলেন কে কে জানতে চান? দেখেন একটা ষড়ভুজের অন্তস্থ কোণ কেন, অন্তস্থ কোণের সমষ্টিটা কেন 720 ডিগ্রি হয়, চল একটু ব্যাখ্যা সহ জানার চেষ্টা করি। প্রথমত স্যার এটার জন্য আমরা একটা ষড়ভুজ অঙ্কন করি, একটা ষড়ভুজ এখানে আমরা অঙ্কন করে নিই। এখন ষড়ভুজ কেমনে অঙ্কন করবো স্যার, কিছু তো পারি না, কিভাবে অঙ্কন করবো দেখেন। আপনি তো বর্গ অঙ্কন করতে পারেন নাকি? পারেন না? প্রথমত একটা বর্গ অঙ্কন করেন। এই যে দেখেন আমি আমি এটা থেকে, আচ্ছা এটা থেকে হবে না হয়তো বা, হাত দিয়ে অঙ্কন করি। ধরেন এরকম একটা বর্গ অঙ্কন করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান দিয়ে একটা বাহু বাড়াই দিলেন, এদিকে একটা বাড়াই দিলেন, কয়টা হইলো? 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে। আর মাঝখানে গুলো মুছে দিবেন, দ্যাটস এনাফ। এই যে এই দাগটা মুছে দেন। এই তো স্যার হয়ে গেল। এই হচ্ছে একটা ষড়ভুজ। দেখেন এখানে কয়টা বাহু আছে স্যার? 6টা বাহু আছে। আমি যদি নামকরণ গুলা করি, এ বি সি ডি ই এফ, অর্থাৎ এখানে কয়টা বাহু আছে? এ বি এই যে একটা বাহু, বি সি একটা, সি ডি একটা, ডি ই ই এফ এফ এ, এই টোটাল 6টা বাহু এখানে। সো এটা যদি কে একটা সুষম ষড়ভুজ বলা হয়, আগে ষড়ভুজ মানে যেখানে 6টা বাহু আছে, আর যদি এর আগে সুষম কথাটা অ্যাড করা হয়, যদি এখানে কি করা হয় স্যার, সুষম ষড়ভুজ কথাটা অ্যাড করা হয়, সুষম ষড়ভুজ। আমাদের ম্যাক্সিমাম কে দেখবেন এই আলোচনাটা আছে, সেজন্য এই বিষয়টাকে ক্লিয়ার করি। সুষম ষড়ভুজ মানে হচ্ছে যে ষড়ভুজের প্রত্যেকটা বাহু সমান, যে ষড়ভুজের প্রত্যেকটা বাহু সমান সেটাকে সুষম ষড়ভুজ বলা হয়। তো এটার মানে একটু বুঝে রাখেন বা জেনে রাখেন যে সুষম ষড়ভুজ মানে যে ষড়ভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে আমরা কি বলি? সুষম ষড়ভুজ বলি। সো এটার যদি প্রত্যেকটা বাহু সমান হয়, মানে এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ এ, এই 6টা বাহু যদি সমান হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সুষম ষড়ভুজ বলতে পারি। সো এখন আমি যদি এর কর্ণগুলো অ্যাড করি স্যার, এরকম করে দেখেন, এরকম করে আমি যদি এটা স্যার কর্ণগুলো অ্যাড করি, এই যে অ্যাড করলাম, তাহলে আমি কিন্তু মাঝখানে একটা কৌণিক বিন্দু, মধ্যবিন্দু পেয়ে যাচ্ছি স্যার। এই যেটা হচ্ছে মধ্যবিন্দু,
আপনি যখন এই সুষম ষড়ভুজের মাঝখান দিয়ে কৌণিক বিন্দুগুলোকে অ্যাড করবেন, এই যেগুলোকে বলে কৌণিক বিন্দু স্যার, এই যে এ একটা কৌণিক বিন্দু, বি হচ্ছে একটা কৌণিক বিন্দু, সি হচ্ছে কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুগুলো যখন যোগ করে দিবেন পরস্পরের সাথে, যেমন এর সাথে আপনি ডিগ অঙ্কন করছেন অথবা যখন কর্ণ অঙ্কন করবেন, তখন তারা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, ওটা হচ্ছে তাদের সেই নির্দিষ্ট বিন্দুটা। আর এই ক্ষেত্রে স্যার টোটাল, এই ক্ষেত্রে স্যার ছয়টা, কয়টা স্যার? ছয়টা। কয়টা? ছয়টা আপনার সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। কয়টা স্যার? ছয়টা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। এখানে দেখেন, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে দেখেন টোটাল এখানে ছয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো সুষম ষড়ভুজের ক্ষেত্রে এই যে ত্রিভুজগুলো যে স্যার এখানে উৎপন্ন হয়েছে, এই প্রত্যেকটা ত্রিভুজই কি হবে স্যার? সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা ত্রিভুজই কি হবে স্যার? সমবাহু ত্রিভুজ হবে। প্রত্যেকটা ত্রিভুজই কি হবে স্যার? সমবাহু ত্রিভুজ। মানে তাদের সবগুলো বাহু কি থাকবে? সমান থাকবে। কেননা আপনি যদি এই ষড়ভুজের প্রত্যেকটা বাহুকে এ চিন্তা করেন, মানে প্রত্যেকটা বাহুকে যদি এ চিন্তা করেন, এবং আরেকটা বিষয় হচ্ছে যদি এই ষড়ভুজটা সুষম হয়, এই ষড়ভুজটা যদি কি হয় স্যার? সুষম হয়, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা এবং হচ্ছে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব সমান থাকে। দ্যাট মিন্স এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, এটাও এ হবে। এই কারণে বলছি একটা সুষম ষড়ভুজের কর্ণগুলা যদি অ্যাড করা হয় বা কর্ণ যদি অঙ্কন করেন, তাহলে টোটাল ছয়টা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। কয়টা স্যার? ছয়টা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। এখন বলেন, সমবাহু ত্রিভুজ তার প্রত্যেকটা কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত স্যার? 60 ডিগ্রি। এটা আমরা সকলেই জানি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত স্যার? 60 ডিগ্রি করে। তাহলে এখানে যদি 60 হয়, তাহলে এই পাশেও তো স্যার এটাও তো একটা সমবাহু ত্রিভুজ, দ্যাট মিন্স এখানে তো 60 ডিগ্রি স্যার। তাহলে দেখেন তো, যদি এক কোণটার কথা বলি আমি, কত ডিগ্রি হয় স্যার? এই পাশে 60, এই পাশে 60, কত হলো স্যার? 60 60 মিলে কত হয় স্যার? 120 হয় না? এখানে কৌণিক বিন্দু কয়টা আছে দেখেন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, টোটাল ছয়টা আছে না স্যার? বলেন তো কৌণিক বিন্দু কয়টা? ছয়টা। তাহলে ছয়টা কৌণিক বিন্দুতে যদি 120 ডিগ্রি করে হয়, কত ডিগ্রি হবে? তাহলে আপনি ছয়ের সাথে 120 গুণ করে দেন। তাহলে আশা করি আপনাদের আনসারটা পেয়ে গেছেন। এই কারণে বলা হয়েছে যে ষড়ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি হয় 720 ডিগ্রি। কত হয় স্যার? 720 ডিগ্রি। তো আশা করি রিজনটা কি এটা আপনারা জানতে পারছেন। এইভাবে আসলে একটা ষড়ভুজের ছয়টা কোণের সমষ্টি 720 ডিগ্রি হয়। ওকে শাহিন, ধন্যবাদ। চলেন আমরা পরবর্তী বিষয়টাতে যাই। আহ এখন এটা যেহেতু সর্বোজ অঙ্কন করে ফেলছি, এখানে আমরা সূত্রগুলো জেনে নেই। দেখেন সর্বোজের ক্ষেত্রে সূত্রটা জানতে হবে নাকি স্যার? নাহলে তো অঙ্ক পারবো না। এখন চলেন এই যে সূত্রের আলোচনায় যাই। এখন আমরা একটু সূত্রগুলো আলোচনা করি। একটা দেখেন, এখন সূত্রটা আমরা বানাই ফেলি, মুখস্থ করবো না, বানাবো। স্যার এখানে কি বলছিলাম? আমি কিন্তু বলছিলাম এই কথাটা যে সুষম ষড়ভুজের ক্ষেত্রে, সুষম ষড়ভুজের ক্ষেত্রে আহ সুষম ষড়ভুজের ক্ষেত্রে এই যে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে, ছয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা ত্রিভুজই হচ্ছে সমবাহু ত্রিভুজ। মানে আপনি যদি এখানে এওবি ত্রিভুজটা বিবেচনা করেন, এই ত্রিভুজ এওবি এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সিমিলারলি বিওসি এটাও একটা সমবাহু ত্রিভুজ। এই কথাটা আমি বারবার বলতেছি। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি স্যার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? বাহুর দৈর্ঘ্যটাকে যদি আপনি এ চিন্তা করেন, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আপনারা সকলে জানেন, যেহেতু আমি ত্রিভুজের অধ্যায়টা পড়াইছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। এটা সকলের জানার কথা স্যার, জানেন না বলেন তো? √3/4 স্কয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি এইটা হয়, তাহলে এখানে ত্রিভুজ কয়টা আছে স্যার? ছয়টা। কয়টা আছে? ছয়টা। তাহলে আমি যদি এটাকে 6 দ্বারা জাস্ট যদি গুণ দেই, তাহলে তো আমার এই টোটালটার ক্ষেত্রফল চলে আসে, তাই না বলেন? তাহলে আমি লিখতে পারি, সুতরাং ষড়ভুজের ক্ষেত্রফল, ষড়ভুজের ক্ষেত্রফল, সুষম কথাটা লিখে নিই আগে, হ্যাঁ, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে আমাদের √3/4 স্কয়ার ইন্টু 6। স্যার 2 দ্বারা কাটাকাটি করা যায় না? 4 কে 2 দ্বারা কাটেন, এখানে 2 থাকবে নিচে, আর এখানে 6 কে কাটলে 3 হবে। সো উপরে কথা থাকে স্যার, উপর থাকতেছে 3√3/2 স্কয়ার। এই যে স্যার, এই আপনার সূত্র। তাহলে আমি যদি ষড়ভুজের কথা বলি, সুষম ষড়ভুজ,
তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করার সরাসরি আপনি এই সূত্রটা লিখে দিবেন। কি লিখবেন স্যার? 3√3 স্কয়ার বাই 2। আশা করি বিষয়টা ক্লিয়ার, নাকি বলেন? চলেন আমরা আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করব। সুষম ষড়ভুজের তো আমাদের সূত্র এখানে হইলো, আরেকটা সূত্র আমরা শিখবো। ওকে, আরেকটা সূত্র নিয়ে একটু আলোচনা করি। এখন সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমরা পাইলাম 3√3 স্কয়ার বাই 2। স্যার এখানে মানে কিন্তু বাহুর দৈর্ঘ্যটা আগে বলে দিচ্ছি। এখন আপনাদের যদি সুষম ষড়ভুজের আরেকটা সূত্র আপনারা সবাই শিখবেন, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল যদি পরিবৃত্তের ব্যাসার্ধটা দেওয়া থাকে, পরিবৃত্তের ব্যাসার্ধটা যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সূত্রটা হবে এরকম 3√3/2 আর স্কয়ার, অর্থাৎ এর জায়গায় জাস্ট আর হবে, এর জায়গায় জাস্ট আর হবে। এটা কেন এরকম হলো আমি একটু বুঝাই দিই বিষয়টা। দেখেন, আমি যদি এখানে এই একটা পরিবৃত্ত অঙ্কন করি, পরিবৃত্ত মানে হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রের বাহির দিক দিয়ে বৃত্তটা, আর অন্তবৃত্ত মানে ভিতরে, পরিমাণে বাহির অঙ্কন করবেন, ঠিক আছে, বহিস্থ। সো এটার বাহির দিয়ে আপনি যদি একটা বৃত্ত অঙ্কন করেন, আমার হাতের অঙ্কনটা তো বেশি ভালো হবে না, তারপরে দেখাচ্ছে এখানে। সো এই যে এটা মনে করলাম আমরা একটা পরিবৃত্ত, হ্যাঁ, যদি এটা ডিমের মতো দেখা যায় আপনারা এটা বৃত্ত হিসেবে কাউন্ট করবেন। সো দেখেন, যদি এটা বৃত্ত হয় তাহলে বৃত্তের কেন্দ্র OSC ও হবে। তাহলে এটার ব্যাসার্ধ কতটুকু হবে স্যার? এইটুকু ব্যাসার্ধ না? তাহলে এই যে এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি। এই ক্যাপিটাল আর মানে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। আর ওই যে একটু আগে স্মলারের কথা বললাম না, এই স্মলার মানে হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে অন্তবৃত্ত সবসময় কি থাকে স্যার? অন্তবৃত্ত লিখে দিই, হ্যাঁ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধটা হবে ক্যাপিটাল আর, আর স্মলার মানে হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। যদি অন্তস্থ বৃত্তের ভিতরে থাকে সেটা হচ্ছে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ। একটা কথা মাথায় রাখবেন, আর তো সবসময় ছোট, স্মল তো ছোট, বুঝতে পারতেছেন। তো ছোটটা কার ক্ষেত্রে হবে? অন্তবৃত্ত ছোট থাকে সেই জন্য অন্তবৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে ছোট আর, আর পরিবৃত্ত বড় থাকে সেই জন্য পরিবৃত্তের ব্যাসার্ধটা হবে ক্যাপিটাল আর। সো এখন এই কারণে দেখেন, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, আবার এটাই কিন্তু স্যার বাহুর দৈর্ঘ্য। এই কারণে পরিবৃত্তের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আমাদের আর দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ইউজ করব, অর্থাৎ এখানে যে এটা ছিল এর জায়গায় জাস্ট আমরা আর বসাই দিব। কারণ এই ক্ষেত্রে এই এ এবং আর দুইটাই কি থাকে স্যার? সমান থাকে। সেই জন্য এর জায়গায় আর বসাই দিলেই পরের সূত্রটা পাওয়া যায়। এর জায়গায় যদি আপনি কি বসাই দেন স্যার? আর বসাই দেন, তাইলে এই যে এই সূত্রটা পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমাদের ক্লিয়ার না? এরপরে স্যার বহুভুজের একটা সূত্র তো আলোচনা করা দরকার। বহুভুজের একটা সূত্র, আমরা একটা সূত্র দেই, একটা সূত্র পড়ছি, একটা সূত্র দিয়ে কি হয়? আরেকটা সূত্র দিয়ে, কি বলেন? বহুভুজের জন্য আমরা একটা সূত্র নিয়ে একটু কথা বলি। যেমন বহুভুজের ক্ষেত্রে আমরা এই সূত্রটার কথা বলছিলাম, হাফ এন এ আর। চারটা সূত্র দিই এখানে, হ্যাঁ। সেই সূত্রটা হচ্ছে এরকম। আরেকটা সূত্র মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। যে সূত্রগুলো কাজে লাগবে, আপনাদের বইতে কিন্তু অনেকগুলো সূত্র দাও, আমি সবগুলো সূত্রের কথা বলবো না, বা সবগুলো সূত্র শেখারও প্রয়োজন নাই। আমি জাস্ট যেগুলো বলতেছি সেগুলো শিখবেন, দ্যাটস এনাফ। তো বহুভুজের আরেকটা ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে এরকম, 1/4 n স্কয়ার কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এটা হচ্ছে আরেকটা সূত্র স্যার, এই যেটা। তাহলে বহুভুজের ক্ষেত্রফল, যে কোনো বহুভুজের ক্ষেত্রফল আপনি এই সূত্রের সাহায্যে অথবা এই সূত্রের সাহায্যে বের করতে পারবেন। এই ক্ষেত্রে যেমন আপনার পরিবৃত্তের ব্যাসার্ধটা প্রয়োজন ছিল, এটার ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধের কোনো প্রয়োজন নাই, জাস্ট বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আপনি বের করতে পারবেন। বাহুর দৈর্ঘ্য জানা থাকলে জাস্ট আপনি এই সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করতে পারবেন। সূত্রটা কি? 1/4 n স্কয়ার কট 180 ডিভাইডেড বাই n। এখানে n মানে হচ্ছে বাহুর সংখ্যা, আর এ মানে হচ্ছে কি স্যার? বাহুর দৈর্ঘ্য। আশা করি সর্বোচ্চ পর্যন্ত এই যে আমাদের আলোচনাটা, এটা ক্লিয়ার। এখন আর বাকি থাকলো কয়টা জিনিস স্যার? দুইটা, অষ্টভুজ আর একটা হচ্ছে কি স্যার? দ্বাদশভুজ। জাস্ট একটা একটা করে সূত্র লিখে দিব, জাস্ট দুইটা দুইটা করে চারটা লিখে দিই, হ্যাঁ, কারণ একটা তো কাজ হবে না আমাদের, তো দুইটা করে লিখি, কি বলেন? এখন আসেন আমরা অষ্টভুজটা নিয়ে আলোচনা করি। অষ্টভুজ মানে আট বাহু, নাকি বলেন? বাহু তো কয়টা থাকতে হবে? আটটা থাকতে হবে।
চারটা বাহু বিশিষ্ট কোন একটা ক্ষেত্রকে আপনি কি বলতে পারবেন? অষ্টভুজ বলতে পারবেন। ওকে, তো অষ্টভুজের ক্ষেত্রফল বের করার সুষম অষ্টভুজের ক্ষেত্রে, সুষম অষ্টভুজ মানে যে অষ্টভুজের হচ্ছে বাহুর সংখ্যা সমান, সো সুষম অষ্টভুজ, সুষম অষ্টভুজের, আচ্ছা নতুন করে লিখি, 2 ইন্টু 1 প্লাস রুট 2 স্কোয়ার বর্গ একক। সুষম সর্বুজ মানে যে অষ্টভুজের সুষম অষ্টভুজ, দ্যাট মিন্স যে অষ্টভুজের সবগুলো বাহু সমান, এবং এখানে এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সো সূত্রটা হবে এরকম 2 ইন্টু 1 প্লাস রুট 2 ইন্টু স্কোয়ার। ঠিক আছে, সাপোজ স্যার এটা লিখলেন, এই যে এখানে বহুভুজের দুইটা সূত্র আছে স্যার, এই যে এটা এবং এটা, প্রথমত এই দুইটা লিখলেন, তারপর লিখলেন স্যার কোনটা, তারপরে এই যে এটা স্যার বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি বের করার সূত্র লিখলেন, তারপরে বহুভুজের প্রত্যেকটা কোণ বের করার সূত্র, প্রত্যেকটা কোণ বের করার সূত্রটা হচ্ছে জাস্ট এই যে এটাকে n দ্বারা ভাগ করবেন, জাস্ট এই যে এটাকে n দ্বারা ভাগ করলে প্রত্যেকটা কোণের ভ্যালু পেয়ে যাবেন। সো এটাকে n দ্বারা ভাগ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, বই না থাকুক কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট সূত্র যেগুলো লিখে দিচ্ছি এগুলো লিখে ফেলেন। কি লিখবেন দেখেন, এটা ধরেন 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার এখানে দুইটা সূত্র লিখবেন, এক হচ্ছে অন্তঃস্থ কোণের সমষ্টি, সমষ্টি ছাড়া এই যে এটা, এইটুকু হচ্ছে সমষ্টি, আর যখন এটাকে n দ্বারা ভাগ করবেন তখন প্রত্যেকটা কোণের ভ্যালু চলে আসবে, যখন এটাকে n দ্বারা ভাগ করবেন তখন প্রত্যেকটা কোণের মান চলে আসবে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা সূত্র কোনটা লিখবেন স্যার, এটা হবে 5 নাম্বার, যেহেতু এখানে দুইটা, সেটা হচ্ছে 5 নাম্বার সূত্র। 5 নাম্বার সূত্র স্যার এই যে এটা সুষম ষড়ভুজের, আর এই যেটা হচ্ছে 6 নাম্বার সুষম ষড়ভুজের ক্ষেত্রফল যখন এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ r দেওয়া থাকে তখন আপনার সূত্র হচ্ছে এটা, এন্ড দেন এই যে এইটা, এরপর আপনি সরাসরি এটা লিখে দিবেন। দেখেন বুঝছেন কিনা, ক্লিয়ার কি? আচ্ছা, এখন অষ্টভুজের ক্ষেত্রে একটা সূত্র লিখি, যদি এই ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, সুষম অষ্টভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 2 রুট ইন্টু আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা সূত্র। আর দ্বাদশ বুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 2 প্লাস রুট 3 স্কোয়ার বর্গ। ঠিক আছে, আর একটা সূত্র শিখবেন কর্ণ সংখ্যা, এটা থেকে আমাদের সরাসরি সূত্র লিখতে পারে, অথবা এই তো আপনার কথা মতোই স্যার আমি সব একসাথে লিখে দিলাম, আপনার কথা মতোই আমি সকল কিছু একসাথে লিখে দিলাম। তো সর্বোচ্চ পর্যন্ত এখানে 6টা ছিল, আর এই যে এখানে 4টা, এই টোটাল 10টা সূত্র আপনি শিখলেই ওদের যে কোনো অঙ্ক আপনি পারবেন, ওদের যে কোনো অঙ্ক আপনার জন্য কমপ্লিট। একটু লিখে নেন, দেখে নেন, অথবা একটা স্ক্রিনশট রাখতে পারেন এই সূত্রগুলার। অষ্টভুজের ক্ষেত্রফল দুইটা শিখবেন, এই দুটো হচ্ছে অষ্টভুজের জন্য, আর একটা হচ্ছে দ্বাদশ ভুজের, একটাই লাগবে জাস্ট অঙ্ক করার ক্ষেত্রে। আর হচ্ছে যে কোনো বহুভুজের কর্ণ সংখ্যা, যে কোনো বহুভুজের কর্ণ কয়টা হবে সেটা আপনি এই সূত্রের সাহায্যে বের করতে পারেন, n ইন্টু n মাইনাস থ্রি ডিভাইডেড বাই 2। ওকে, এটা থেকে অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকে অনেক সময়, এই সূত্র থেকে অতি সংক্ষিপ্ত কোশ্চেন অনেক সময় আমাদের পরীক্ষায় থাকে। তো এই গেল বেসিক আলোচনা। দেখেন আপনাদের ক্লাস শুরু করছে আমি 8টায়, এখন প্রায় 8টা 35 বাজে, তার মানে এই যে 35 মিনিটের আলোচনা, আমরা অঙ্কটা কেন মুখস্থ করে জানি? আমাদের ধৈর্য শক্তি কম। আমাদের যাদের ধৈর্য শক্তি আছে তারা কিন্তু অবশ্যই এই 35 মিনিট যাবত আমার প্রত্যেকটা কথা শুনেছে, এবং এই প্রত্যেকটা কথা শোনার পরে সে এই অধ্যায়ের অঙ্কের জন্য যে বেসিকটা দরকার সেটা অর্জন করে ফেলছে। এখন আমি যদি তাকে কোনো একটা অঙ্ক করতে দেই, সে চেষ্টাটা করতে পারবে, এবং চেষ্টার পরে সে কিছু দূর হইলেও নিজে যেতে পারবে। কথা বুঝতে পারছেন? কিছু দূর হইলেও নিজে যেতে পারবে। কিন্তু আমরা যারা, আমাদের ধৈর্য শক্তি কম, কথাগুলো হয়তো অনেকে শুনেন নাই, তারা মানে কি বলবো, কিছুই করতে পারবেন না। একটা অঙ্ক যদি দেওয়া হয় তখন আপনি কিছু চেষ্টা করবেন, অঙ্কটা কেমনে করতে হয়, স্যার এটা করে দেন পুরোটাই,
এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না, এইগুলা বলবেন। বাট যারা কথাগুলো মনোযোগ সহকারে শুনছে তারাই কোয়েশ্চেনটা করবেন না, তারা অঙ্কটা বোঝাই দিলেই, অঙ্কটা একটু ধরাই দিলেই তারা করতে পারে নিজের মতো করে। তো এইটা হচ্ছে ম্যাথ, আপনি আগে এইভাবে শিখেন, তারপরে দেখেন অঙ্কটা সহজ। এর আগে আপনার কাছে, আপনাকে যদি মাস্টার গিলেও খাওয়ানো হয় তারপরে অঙ্ক আপনার কাছে কঠিনই মনে হবে। ওকে, সো চলেন আমরা প্রশ্নে যাই। আহ হ্যাঁ, প্রশ্নগুলো কি একটু দেখি আমরা এক নজরে। এখানে প্রথম প্রশ্নটা, প্রথম কোশ্চেনটা একটু দেখি। প্রথম কোশ্চেনটা হচ্ছে আহ উম, সুষম ষড়ভুজের একটা অন্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? আশা করি কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছেন। সুষম ষড়ভুজের একটা অন্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি, এটা আমি সবার কাছে জানতে চাই, একটু বলেন। সবাই রেসপন্স করেন প্লিজ, সবাই একটু রেসপন্স করেন, এটা আমি সবার কাছ থেকে জানতে চাই। এটা পারবেন না, একটু আগে বলে দিয়েছি আমি। সো এই যে একটা সুষম ষড়ভুজের একটা অন্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? 120 ডিগ্রি, এটা আমরা একটু আগে দেখছিলাম। সো এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। ক্লিয়ার? চলেন পরবর্তী কোশ্চেনে যাই। আমার প্রত্যেকটা কথা থেকে, বেসিক থেকে আপনি অনেকগুলো অঙ্কের সমাধান পেয়ে যাবেন। তারপরে স্যার, সুষম ষড়ভুজের অন্তস্থ সুষম ষড়ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? স্যার এটাও আপনারা একটু আগে আশা করি আমি বলেছিলাম, সেটা শুনেছিলেন, এটাও পারবেন। এটা আমরা সকলেই জানি, তাই না বলেন? এটা হচ্ছে একটা সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণের সমষ্টিটা কত? পারা যাবে সবারই। এটা আমি একটু আগে বলেছিলাম। সেখানে আমি এই কথা ডাইরেক্ট প্রমাণও করে দিয়েছিলাম যে একটা সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কেন 720 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা আপনি পরীক্ষার মধ্যে সরাসরি লিখেন না, সূত্রের সাহায্যে বের করে দেখাবেন। আমি একটু অঙ্কটা কেমনে করবেন সেটা বলে দিচ্ছি। প্রথমত আপনি লিখবেন যে সর্বোচ্চ অন্তস্থ কোণগুলোর সমষ্টি লিখে তারপর লিখবেন সূত্রটা। আপনি এভাবে লিখবেন, আমি লিখে দিচ্ছি দেখেন। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, একটু আগে যে সূত্রটা লিখছিলাম আমরা সেখানে 2n-4 ইন্টু 90, এই যে সূত্র। তারপর আপনি এখানে লিখেন 2 ইন্টু n এর মান 6 মাইনাস 4 ইন্টু 90, সো থাকে 8, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কত হচ্ছে? 720 ডিগ্রি। এই হচ্ছে আপনার আনসার। তারপরে স্যার একটা কনসেপচুয়াল প্রশ্ন। এখানে বলছে যে একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? স্যার আমরা যদি কোনো একটা ষড়ভুজের বাহুর দৈর্ঘ্যকে এ চিন্তা করি, আমি যদি এবার লিখি যে মনে করি বাহুর দৈর্ঘ্য, মানে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্যটাকে আমি এ চিন্তা করলাম, সমান সমান এ সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় স্যার, তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা তো আমরা সকলেই জানি, একটু আগে শিখাইছি তাই না? সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 3√3 ডিভাইডেড বাই 2 বর্গ সেন্টিমিটার। এখন বিষয়টা একটু বুঝেন এখানে, এটা হচ্ছে আমার প্রাপ্ত ক্ষেত্রফল, আর প্রশ্নে উল্লেখিত ক্ষেত্রফল হচ্ছে স্যার এই যে এটা। তাই শর্ত দিয়ে মানে বা শর্ত মতে বা প্রশ্ন মতে দিয়ে আমি কি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান বলতে পারি না? বলেন তো, বলা যায় না যে এটা সমান সমান স্যার এটা? বলা যায়? তাহলে এই কথাটা এখানে লিখবেন, শর্ত মতে 3√3/2 স্কয়ার সমান হচ্ছে 60√3। ওকে, এখন আপনি এখানে কাটাকাটি করেন, দেখেন তো এটা, দেখি তো এটা কে কে পারেন কাটাকাটি করতে। এটা তো একদম সোজা তাই না? যেমন আপনি এখানে এই √3 আর এই √3 কেটে দিলেন, এই 3 দ্বারা যদি 60 কে ভাগ করেন কত হবে স্যার? 3×20=60, আমরা সকলে জানি। তাহলে √3 প্রথমত কাটলাম, কাটা গেল, 3 দ্বারা 60 কে কেটে দিলাম, কত হলো স্যার? 20 হইলো। তো এই পাশে থাকে কে বলেন তো? উপরে থাকে শুধু একটা স্কয়ার, আর আমাদের নিচে থাকে স্যার এই যে 2, আর এই পাশে থাকে কত স্যার? 20, নাকি?
সো যদি এখানে আপনি আর আর গুণ করেন তাহলে a স্কয়ার সমান হবে 40। তাহলে এর সমান কত আসতেছে √40। সো এটা হচ্ছে আপনার আনসার। আমি মনে করি না যে এই কোশ্চেনটা সেকেন্ড টাইম বোঝানোর কোনো প্রয়োজন আছে। এটা আমি আশা করি আমার সকল শিক্ষার্থীরাই পারবে, তাই না? এগুলো সহজ, অতি সংক্ষিপ্ত কোশ্চেন তো সহজই হবে। যখন আমি একটু বড় কোশ্চেনে যাব তখনই বলবেন স্যার মাথা এলোমেলো হয়ে গেছে। স্যার এই কোশ্চেনটার আনসার কি লিখে দিতে হবে? একটা সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, বাহুর দৈর্ঘ্যটা যদি আপনার এ হয়, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখো। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখো। স্যার এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমরা একটু আগে পড়ে আসছি, নাকি বলেন? 2 × 1 + √2 a স্কয়ার বর্গ একক। এই যে স্যার, এটা হচ্ছে সূত্র। একটা সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এটা, 2 × 1 + √2 a স্কয়ার। আশা করি এটা আপনারা কিন্তু পারবেন। তারপরের কোশ্চেনটাতে যাই আমরা। এই কোশ্চেনটা দেখেন, এটা আমাদের সংক্ষিপ্তর ক্ষেত্রে আসতে পারে যে একটা সুষম অষ্টভুজের পরিসীমা, একটা সুষম অষ্টভুজের পরিসীমা হচ্ছে 96 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফলটা কত স্যার? একটু দেখেন, একটা সুষম অষ্টভুজের পরিসীমা 96 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। স্যার যদি আমাকে বলো অষ্টভুজ, অষ্টভুজের পরিসীমা কত হবে? মনে করেন সাপোজ আমি বাহুর দৈর্ঘ্য কে ধরলাম, মানে অষ্টভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে পরিসীমাটা কত হবে? এইটা না? 8টা বাহু যোগ করলে কত হয়? এইটা হয়। প্রত্যেকটা যদি এক করে হয় তাহলে 8টা কত হবে? এইটা না? সো এটা হচ্ছে আমাদের পরিসীমা। সো আপনি লিখবেন 8 এর সমান 96। তাহলে এর সমান কত আসে? 96/8। 8 × 12 = 96। সো এর মান আসে কত? 12। এরকম একটা মান পেয়ে যাবেন। তারপরে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেই সূত্রের মধ্যে বসাই দিবেন, অঙ্ক হয়ে যাবে। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 × 1 + √2 a স্কয়ার, মানে বাহু স্কয়ার। সো 2 × 1 + √2 এর মান হচ্ছে 8, সরি কত? 12। তাহলে এখানে 12 এর উপর একটা স্কয়ার করেন, তাহলে কত হচ্ছে? 2 × 1 + √2, 12 এর উপর স্কয়ার করলে 144। তারপরে যা হয় আর কি হিসাব করে, হ্যাঁ সেটাই হবে আপনার আনসার। বর্গ সেন্টিমিটার, এটা 4 এর মতো দেখা যায়। পারবেন? শর্টকাটে করে দিলাম আর কি। আরেকটা কথা বলি, যখন পরিসীমা দেওয়া থাকবে অষ্টভুজের ক্ষেত্রে পরিসীমা কার দ্বারা ভাগ করলে তার বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, এটা মাথায় রাখতে পারেন। আপনি এখানে এটুক না লিখে আপনি সরাসরি যদি এরকম ভাবে লিখতেন কথাটা, যে সরাসরি সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান 96/8 সেন্টিমিটার, তাহলে হয়তো কোনো সমস্যা নেই। তাহলে এর সমান আসতো 12 সেন্টিমিটার। যদি এখানে আমাদেরকে অষ্টভুজ না বলে সর্বভুজের কথা বলতো, আমরা 6 দ্বারা ভাগ করতাম, কারণ সেক্ষেত্রে বাহুটা কয়টা? 6। পরিসীমা যত, তার বাহু দ্বারা যদি ভাগ করেন, মানে বাহুগুলো যত হবে ওই বাহুর সংখ্যা দ্বারা ভাগ করলেই আপনি প্রত্যেকটা বাহুর ভ্যালু পেয়ে যাবেন। যেহেতু এখানে কি বলছে স্যার, এটা বলছে একটা অষ্টভুজ, সেজন্য আমরা 8 দ্বারা ভাগ করছি। যেহেতু এটা একটা অষ্টভুজের কথা বলছে, এখানে আমরা কত দ্বারা ভাগ করলাম? 8 দ্বারা ভাগ করলাম। আশা করি আমরা পারবো ইনশাআল্লাহ, তাই না? পারবেন? চলেন পরবর্তী প্রশ্নে যাই আমরা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আপনি লিখতে পারেন। একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে 60√3 বর্গমিটার। এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আগে আপনি একটু কোশ্চেনটা বুঝবেন, কোশ্চেনটা বোঝার পরে আপনি যা মন চায় শিখবেন, তাই না? তো এখানে বলছে একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। পরে কি বলছে?
এই ষড়ভুজের মানে এর এর বলতে কার বোঝাইছে, যে এখানে এর বলতে কাকে বোঝানো হয়েছে স্যার, এই যে ষড়ভুজের কথা বলছে, যে ষড়ভুজের যে বাহুটা আছে সেই বাহুর সমান, ষড়ভুজের বাহুর সমান বাহু বিশিষ্ট একটা অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা একটু অঙ্কের রুটম্যাপটা করে ফেলি, কেমনে করব। প্রথমত এই ষড়ভুজের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই ক্ষেত্রফল থেকে আমরা কি করব স্যার, এই ক্ষেত্রফলটা থেকে প্রথম কাজ হচ্ছে এটার বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। এটা বাহুর দৈর্ঘ্য আমরা কি করব স্যার, বের করব। বাহুর দৈর্ঘ্য বের করার পরে সেই বাহুর দৈর্ঘ্যটা অ্যাপ্লাই করে সেটা কার বাহুর দৈর্ঘ্য হবে স্যার, এটা সমান যেহেতু বলছে তার মানে এই বাহুটা হবে অষ্টভুজের বাহু। তারপর সেখান থেকে আমরা অষ্টভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। ওকে, সো চলেন আমরা শুরু করি। প্রথমত এখানে লিখলেন যে মনে করি অথবা ধরি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ। এ মিটার। তো সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সূত্র যেটা ছিল আমরা সেটা জানি সকলেই, 3√3/2 a স্কয়ার বর্গমিটার, নাকি? সো তারপর আমরা লিখতে পারি শর্ত মতে 3√3 a² 2 ইজ ইকুয়াল টু এটা 60√3। তারপর এখানে কাটাকাটি করবেন, এই বাহুর দৈর্ঘ্য মানে এর মানটা বের করবেন আপনি। ওকে, এখানে বর্গমিটার হবে, হ্যাঁ, এটা ক্ষেত্রফল সেই জন্য। √3 কেটে দেন, তারপরে 3 দ্বারা 60 কাটেন 20 আসে, এটা তাকে আগেও আমরা মনে কাটছিলাম এরকম। সেখানে হয় a² 2 সমান হচ্ছে 20, তার মানে এখানে a² সমান কত আসে 40, আর এর সমান আসে কত √40, নাকি? এত মিটার। অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে সর্বোচ্চের যে বাহু ছিল সে বাহুর মানটা পেয়ে গেছেন। মানটা কত স্যার, √40। এখন এই যে √40 এর সমান বাহু বিশিষ্ট একটা অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে অষ্টভুজের ক্ষেত্রে বাহুটাকে আমরা এটা বিবেচনা করবো, এই যে √40 এটাকে আমরা অষ্টভুজের বাহু বিবেচনা করে ক্ষেত্রফলটা বের করবো। তাহলে এখানে আমরা লিখবো অষ্টভুজের ক্ষেত্রফল। অষ্টভুজের ক্ষেত্রফল সূত্রটা কি ছিল স্যার, 2 × 1 + √2 a² বর্গ মিটার, তাই তো? এখন আপনি এখানে জাস্ট মান বসাই দেন, 2 × 1 + √2। স্যার এখানে a² আছে না, সরাসরি a² মান বসাই দেন। a² মানটা কত √40, তাই না? পাইছেন না, এটা a² মান কত √40, সরি 40 পাইছেন না? তাহলে এখানে 40 তো লিখে দেওয়া যায়। তার মানে 80 × 1 + √2, যা আসে যা আসবে সেটাই আনসার, যা আসবে আপনার সেটাই কি হবে, অ্যান্সার হবে। আপনি লিখে দিবেন জাস্ট। তারপরে পরের কোশ্চেনটা কি বলছে স্যার, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগের অঙ্কটা এবং এটাও, এগুলো পরীক্ষায় থাকে, প্রায়ই থাকে। এটা একদম ছোট করে করে দেই অঙ্কটা, আপনাদের বইয়ের মধ্যে দেখলে দেখবেন যে অনেকটা বড় একটা অঙ্ক, বাট আমি এটা একদম ছোট করে করে দিব, কোনো সমস্যা নাই। বলছে একটা বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য, আগে একটু দেখেন এখানে পয়েন্টগুলো আইডেন্টিফাই করেন আগে। কি কি বলছে, একটা বর্গাকার গড়ের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার। এর সামনে সুষম ষড়ভুজের সন্নিহিত বাহুর আকারে বারান্দা দেওয়া হলো। তাহলে বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমি একটু আপনাদেরকে বেসিকটা বুঝাই অঙ্কের। একটা বর্গ আকৃতির গড়, হ্যাঁ, একটা বর্গ আকৃতির গড়, একটা বর্গ আকৃতির গড় আগে অঙ্কন করে নেই, হ্যাঁ। মানুষ তো আয়তাকার আকৃতির গড় করে, ইনার রুচিটা দেখছেন, সে বর্গ আকৃতির একটা গড় অঙ্কন করছে বা গড় বানাইছে। আচ্ছা যাই হোক, তো এই গড়ের বলছে বাহুর দৈর্ঘ্য 36, মানে এই যে এই বাহুটাকে আপনি ধরেন 36 মিটার, এটাকে আপনি চিন্তা করেন 36 মিটার। ওকে, পরে যে কাজটা করছে, পরে সামনে এসে আবার একটা বারান্দা দিছে। আমরা নর্মালি বারান্দা কেমনে দিই স্যার, আমরা এখানে একটা খুঁটি গাড়ি, এটা খুঁটি গাড়ি মানে একদম এটা সমান্তরালে দিই, একদম সমান করে
আহ আপনার বাড়িটা যতটুকু হবে ঠিক অতটুকু আপনার কি হবে স্যার, বারান্দা হবে, তাই না? কিন্তু ইনার কি রুচি দেখেন, সে কি করছে, সুষম ষড়ভুজের সন্নিহিত, সন্নিহিত মানে কিন্তু স্যার আমি বারবার বলি, সন্নিহিত মানে হচ্ছে কাছাকাছি। সন্নিহিত মানে কি স্যার, কাছাকাছি। এরকম কাছাকাছি তিন বাহু আকারে সে একটা বারান্দা প্রোভাইড করছে। তাহলে এখানে সন্নিহিতের আমরা তিনটা বাহু অঙ্কন করি ষড়ভুজের, তাহলে এই একটা বাহু, এই হচ্ছে স্যার আরেকটা বাহু, এই হচ্ছে আরেকটা বাহু, এবং সেই ষড়ভুজটা হচ্ছে সুষম। দ্যাট মিন্স এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা, এই তিনটা বাহু কি স্যার, সমান, যেহেতু সুষমের কথা বলছি সেই জন্য এই তিনটা বাহু কি স্যার বলেন তো আমাদের সমান। তাহলে এই যে যে বারান্দাটা এখানে অঙ্কন করা হইল, স্যার আপনি এই বারান্দাটার ক্ষেত্রফল কত পাবেন সেটাই বের করতে বলছে, অর্থাৎ এই যেটুকুর ক্ষেত্রফল কত, এই বারান্দাটুকুর এই যেটা। এখন আমি মনে করেন সাপোজ এখানে গড় কাটলাম, এই গড়টা কাইটা দিই, হ্যাঁ, এই গড়টা আমরা কি করতেছি, কেটে দিচ্ছি, এখানে এই যে কেটে দিলাম। কেটে দিয়ে আমি যদি এই দিক দিয়ে একটা সর্বোচ্চ অঙ্কন করে ফেলি, মানে আরো যদি এরকম তিনটা বাহু এইদিকে বাড়াই, এইদিকে তিনটা বারো বাড়াইছি, এইদিকে তিনটা বাড়াইলাম, এটা একটু ধরে নেন, হ্যাঁ, সেই দিকে আমি আরো তিনটা বাড়াইলাম। তিনটা যদি বাড়াই দেই স্যার, তিনটা যদি বাড়াই দেই, এটাকে কেমন দেখা যায় একটু বলেন তো? একটা সর্বোজের মতো দেখা যায় না? একটা সর্বোজ কিন্তু হয়ে যায় এটা, হয় কিনা বলেন? আপনাকে বের করতে হবে এবিসিডি এই অংশের ক্ষেত্রফলটা। বাট আমি যদি আরো নিচের দিকে আরো তিনটা বাহু বর্ধিত করি, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, একটা পূর্ণ সর্বোচ্চ হয়ে গেছে, সুষম সর্বোচ্চ। ঠিক আছে, তার মানে আমাকে যেটুকু বের করতে বলছে এটা কিন্তু কি সর্বোচ্চের অর্ধেক অংশ না বলেন তো স্যার? এটা কিন্তু কি স্যার, সর্বোচ্চের অর্ধেক। তাহলে আমি যদি একটা কাজ করি এই ক্ষেত্রে, যেহেতু আমার এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, এখন আমি যদি এই সম্পূর্ণ সর্বোচ্চটার ক্ষেত্রফল বের করে জাস্ট দুই দ্বারা ভাগ করে দিই, জাস্ট কয় দ্বারা স্যার, দুই দ্বারা, যেহেতু অর্ধেক সেজন্য আমরা যদি দুই দ্বারা ভাগ করে দিই, তাহলে কিন্তু স্যার আমি এটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন আমার প্রথম টার্গেট কি স্যার, বাহুর দৈর্ঘ্য। এই ক্ষেত্রে তো বাহুর দৈর্ঘ্য উল্লেখ করা নাই, আমার এইটা দেওয়া আছে, এই টোটালটা, এই যে এইটুকু দেওয়া আছে, এডি দেওয়া আছে, কিন্তু আমার কি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই জায়গায়? না স্যার, বাহুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। এখন আপনারা এই বিষয়টা সকলে জানেন, আমি যদি এইখানে কি করি স্যার, কর্ণগুলো অ্যাড করে দিই, এই যেরকম কর্ণ অঙ্কন করি, তাহলে কর্ণ অঙ্কন করার ফলে তো আমরা একটা বিষয় সকলেই জানি, নাকি বলেন, যে এখানে তারা একটা বিন্দু ছেদ করে, ঠিক আছে, ছেদ করে, তো আমি মনে করলাম এটা ও বিন্দু ছেদ করছে। তাহলে আমরা সকলেই জানি ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই, ও এফ সবাই সমান। এখানে যে ছয়টা বাহু, এই যে দেখেন, এই যে ছয়টা যে কেন্দ্র হতে কৌণিক বিন্দু পর্যন্ত দূরত্বটা, এটা সব ক্ষেত্রে সমান। তাহলে এডিটা যদি 36 হয়, এডিটা যদি কত হয় স্যার, 36 মিটার হয়, তাহলে ওটা কত হবে? আমরা কিন্তু এটা বলতেই পারি, এডি রেখাটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তার মানে এই এও বলেন অথবা ওডির কথা বলেন, এটা হচ্ছে এডি এর অর্ধেক। অর্ধেক মানে ও এর মানটা কত হবে স্যার, এডি ভাগ 2, এডির মান হচ্ছে 36/2, দ্যাট মিনস 18 মিটার। আপনি কিন্তু এই যে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছেন, বাহুটা কত স্যার, 18, এটা 18 হলে অবশ্যই এটাও 18 হবে, এটাও 18 হবে, সবগুলো 18 হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18। এখন তাহলে সর্বোচ্চের ক্ষেত্রফল কত আসে? সুতরাং সর্বোচ্চের ক্ষেত্রফল, সর্বোচ্চের ক্ষেত্রফল সমান সমান 3√3/2 স্কয়ার। এ মানে বাহু, বাহু হচ্ছে 18 মিটার, আমি লিখলাম 18 একটা স্কয়ার। তো এখানে যা আসবে একটা ভ্যালু তো আপনি অবশ্যই পাবেন, তাই না? যেমন আপনি যদি 18 কে স্কয়ার করেন কত হবে, 324 না কত এরকম একটা ভ্যালু আসবে হয়তো বা। তো এইসব টিসব করে দেখবেন একটা ভ্যালু আসবে। এইখানে যে ভ্যালুটা পাবেন, এখানে আপনি যে ভ্যালুটা পাবেন, সেটাকে জাস্ট খালি কয় দ্বারা ভাগ করবেন স্যার, দুই দ্বারা ভাগ করবেন, তাহলে কার ক্ষেত্রফল পেয়ে যাবেন আপনি, বারান্দার ক্ষেত্রফল, বারান্দার ক্ষেত্রফল। এখন দেখেন আমি তো জাস্ট আপনাদেরকে বুঝাই দিলাম, বাকিটুকু আপনারা করতে পারবেন, মানে লেখালেখির যে বিষয়টা আছে এটা লিখতে পারবেন কিনা বলেন? অঙ্কটা যদি বুঝতে পারেন অবশ্যই আশা করি লিখতে পারেন, একদম সহজ করে। প্রথমত এই পয়েন্টটা বলবেন, আপনি যা করছেন এখানে, যে মনে করি প্রথমত যেভাবে আমি এখানে অঙ্কন করছিলাম সে বিষয়টা লিখবেন এখানে, যে একটা গড়ের বাহুর দৈর্ঘ্য এডি সমান হচ্ছে 36 মিটার, এবং সামনে গড়টির সামনে এবি, বিসি এবং সিডি তিনটি বাহু সুষম সর্বজে সন্নিহিত বাহু আকারে বর্ধিত করা হলো, তাহলে এবিসিডি বারান্দার ক্ষেত্রফল বের করতে হবে।
ঠিক আছে। সো এই ক্ষেত্রে তারপরে বলবেন যে তারপরে এখানে যদি একটা পূর্ণ সরবুজ আপনি অঙ্কন করেন, সেক্ষেত্রে সরবুজের বাহুর দৈর্ঘ্য কত আসে আমাদের? 18 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 18 হয়, তাহলে সেক্ষেত্রে সেই পূর্ণ সরবুজের ক্ষেত্রফল হবে এই যে এটা। তারপরে এখানে যা পাবেন সেটাকে 2 দ্বারা ভাগ করে দিলে বারান্দার ক্ষেত্রফল চলে আসবে। আমি মনে করি এর চাইতে সহজভাবে অঙ্ক করার কোনো সিস্টেম, কোনো ওয়ে নাই। ঠিক আছে? তারপরের যে কোশ্চেন গুলা আছে আমাদের, এই কোশ্চেন গুলা হচ্ছে আরো 2টা কোশ্চেন আছে আমাদের। ঠিক আছে, থাকুক। এগুলো হচ্ছে আমাদের, আমরা রচনামূলকের জন্য করব। তো আজকে মোটামুটি আমরা অনেক অংশটাই পড়লাম। প্রথমত বেসিক আলোচনা করলাম প্রায় 30 মিনিটের উপরে, 35 মিনিটের মতো আমরা বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করছি। আহ, এবং তার পরবর্তীতে আমরা বেশ কয়েকটা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো আমাদের বাদ থাকলো রচনামূলক প্রশ্ন। ইনশাল্লাহ সামনের কোনো একটা ক্লাসে আমরা সেই রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো সেই পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি, আমি প্রথমে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনি এখন থেকে পড়াশোনার সাথে কেন লেগে থাকবেন। আপনার কিন্তু উচিত এখন থেকে পড়াশোনার সাথে লেগে থাকা, কারণ আপনি এই সেমিস্টারে মাত্র 60 থেকে 65 দিনের মতো ক্লাস পাচ্ছেন আপনার প্রতিষ্ঠানে। সো এই 60 থেকে 65 দিনের মধ্যে আপনার সম্পূর্ণ প্রত্যেকটা কোর্স কিন্তু কমপ্লিট করা প্রয়োজন। যদি আপনি বেসিক সহ শিখতে চান, আপনার স্বপ্নটা যদি বড় হয়, তো সেই বেসিক সহকারে শেখার যে বিষয়টা, সেটা আমরা আমাদের পাবলিক আপনাকে শিখিয়ে দিবে।